সারা রাত জেগেছিলাম এই একটা আশায় যে পরীক্ষা আজকে স্থগিত হবে। পানি নামে নাই, পানি ড্রেনেজ হয় নাই। কিন্তু তারপরও আজকে পরীক্ষা। কারণ এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো খবর আসে নাই। আমি আশা করছি ভেক্টর থেকে ২ টা সিকিউ আসবে। আমি এই সিকিউ গুলো একটু দেখাই দিই। আমি সব সলভ করে নিয়ে আসছি যাতে তোমাদের অ্যাকচুয়ালি টাইম নষ্ট না হয়। জাস্ট একটু দেখো জিনিসগুলো। যেমন ১ম কোয়েশ্চেন দেখো, কোন একটি বস্তুর উপর এত নিউটন বল প্রয়োগ করায় বস্তুটি এই বিন্দু থেকে এই বিন্দুতে স্থানান্তরিত হয়। এই যে এই প্রশ্ন আসবে, বুঝছো? সরণ ভেক্টর, এই ভেক্টর, ওই ভেক্টর, অবস্থান ভেক্টর এগুলোর মান বের করতে বলতে পারে। হ্যাঁ, বলতে পারে যে হচ্ছে ওই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা বের করো, ৩টা বাহু এই ক্ষেত্রে দৈর্ঘ্য বের করো, এরকম আসতে পারে। তো কি করবা? এই যে এই বিন্দু যেটা, ওই বিন্দুর ভেক্টরটা, এটাকে ধরো আমি ধরলাম এ বিন্দু। এ বিন্দুর জন্য ওইটাকে আমি ওএ ভেক্টর ধরলাম, তাই না? ওএ ভেক্টর বের করলাম। বি বিন্দুর জন্য আমি ওবি ভেক্টর বের করলাম। এখন এবি যখন বের করব, এবির এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে শেষ বিন্দু। সো বের করার উপায় হচ্ছে, সরণ ভেক্টর বের করার উপায় হচ্ছে শেষ বিন্দু থেকে আদি বিন্দু বিয়োগ। তার মানে ওবি মাইনাস ওএ জাস্ট বসাই দিয়ে মান বের হয়ে গেছে। এটা ইজি জিনিস, কিন্তু গতে এটা আসতে পারে, বুঝছো? দ্বিতীয় প্রশ্নটা দেখো, যেটা বলছিলাম যে সমান্তরাল একক ভেক্টর। দেখছো সরণ ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর এগুলো আসে। সমান্তরাল একক ভেক্টর কিভাবে বের করতে হয়? সহজ ভাষায় ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে কোনো ব্যাপার না, ওই পিকিউ এর মানটা তোমার বের করে নিতে হবে। পিকিউ এর মান কিভাবে বের করবা? তুমি সেই আগের মতোই ওপি বের করবা, ওকিউ বের করবা। তাহলে পিকিউ সমান কি হবে? ওকিউ থেকে ওপি বাদ যাবে, দেখছো? এবং তুমি এখানে শুধু আই পাচ্ছ। এখন এই পিকিউ এর মানটাও যদি বের করে নাও 1 পাচ্ছ, তাহলে এখান থেকে পিকিউ কে তার মান দিয়ে যখন ভাগ দিবা, এটা প্লাস মাইনাস 1, এই প্লাস মাইনাস আই, হ্যাঁ, এটা হচ্ছে তার সমান্তরাল একক ভেক্টর। ওকে, আমরা সামনের দিকে একটু মুভ করে দেখো। আরেকটা আসছে কোশ্চেন এরকম যে ওই যে ত্রিভুজটা, একটা ত্রিভুজ তৈরি হয়েছে না ও এম এন, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা, এই 3 টাইপের কোশ্চেনই আসবে। এটা সমকোণী ত্রিভুজ কিনা বিশ্লেষণ করবা। কি করবা আমি তোমাদের বলে দিই। সেটা হচ্ছে ওই যে তুমি কি করবা, প্রথমে ও এম এর মান বের করে নিবা। ও এম এর দেখো এখানে স্থানাঙ্ক দেওয়া আছে, তো এখান থেকে ভেক্টর বানাই নিবা। হ্যাঁ, ভেক্টর বানিয়ে নিয়ে রুট ওভার করে প্রত্যেকটা বর্গ করে তুমি মান বের করলা। ঠিক একরকম ভাবে ও এন এর মানও বের করবা। সরাসরি মান দেওয়া আছে, এইবার সরাসরি মান দেওয়া নাই কার, এম এন এর। এখন এম এন সমান কি হবে বলো তো? ও এন থেকে ও এম বাদ যাবে, সেখান থেকে যে ভেক্টর হবে সেই ভেক্টর দিয়ে মান বের করে নিবা। এবার 3টা বাহুর মান বের হয়ে গেল। এখন পিথাগোরাসের রুল অনুসারে আমরা কি জানি যে লম্ব এবং ভূমি এই দুইটার বর্গের যোগফল অতিভুজের বর্গের হচ্ছে সমান হবে, তাই না? তাহলে সেই হিসেবে তুমি দেখতে পাচ্ছ এখানে ওএমটা কিন্তু এই ক্ষেত্রে অতিভুজ, ওইটার বর্গ করে দেখবা যে এই দুইটার বর্গের যোগফলের সমান হয় কিনা। যদি হয় তাহলে সেক্ষেত্রে সমকোণী, না হলে সমকোণী না। বুঝছো? ইজি কোশ্চেন কিন্তু। এরপর যেটা দেখো, সেটা হচ্ছে নাহিন ও জাহিন একটি ভারী স্থির ট্রাকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে আলফা কোণ সৃষ্টি করলো। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা বলছে যে যদি জাহিন এবং নাহিন সমমানের বল প্রয়োগ করে তাহলে এদের লব্ধির বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, পিওর থিওরির কোশ্চেন, তাই না? সো থিওরিটিক্যাল কোশ্চেনগুলোতে যে জিনিসটা তোমার ইনশিওর করতে হবে সেটা হচ্ছে যে এটা তোমার একটু প্রমাণ করতে হবে, তাছাড়া কোনো পথ নাই প্রমাণ করা ছাড়া। তাহলে কিভাবে প্রমাণ করবো? দেখো এখানে প্রমাণ করার পদ্ধতি আমি দেখাই দিচ্ছি যে যদি আমি নাহিনের দিকে পি বল এবং জাহিনের দিকে কিউ বল দেখতে দেখি, তাহলে সেই হিসেবে সূত্র অনুসারে ধরো আমি পি বলের দিকে যে থিটা, সেই থিটা মাপতে যাচ্ছি, তখন আমার কি করতে হবে? পি কে ফ্রি রাখতে হবে। এবং সেই থিটার মান কি হবে? থিটা সমান হচ্ছে tan ইনভার্স কিউ sin আলফা বাই কিউ পি cos আলফা। কিন্তু এখানে একটা কথা বলছে দেখো, সমমানের বল প্রয়োগ করলে, তাহলে মানে পি এবং কিউ দুইটা বল সমান হইলে, তাহলে আমি পি এবং কিউ যদি সমান ধরি, এবং দেখো এখানে পি, এই যে কিউ যেটা ছিল, কিউ কে যদি আমি পি করে দিই, তাহলে এখান থেকে পি কমন নিতে পারবো, পি কাটা যায়। উপরে থাকে sin আলফা, নিচে থাকে 1 + cos আলফা। এখন ত্রিকোণমিতিতে তোমরা sin আলফার একটা সূত্র পড়ছো। কি সূত্র পড়ছো? sin আলফাকে আমরা লিখতে পারি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2। আর 1 + cos আলফা যেটা, সেটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি, সেটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা বাই 2। এখন এই 2 কাটা যাচ্ছে, একটা cos আলফা বাই 2, এখান থেকে একটা cos আলফা বাই 2 কাটা যায়, ফলে একটা cos আলফা বাই 2 থাকে। sin আলফা বাই 2 cos আলফা বাই 2 দিয়ে হয় tan আলফা বাই 2। সো tan ইনভার্স tan আলফা বাই 2 মানে এখান থেকে আলফা বাই 2 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এই যে একটা থিওরি এখানে প্রমাণ করতে হলো। আর ঘর নম্বরে বলছে যে সর্বোচ্চ পরিমাণ লব্ধি কিভাবে পাওয়া যায়, এই ম্যাক্সিমাম লব্ধি আমরা কিভাবে পাই? যদি তাদের দিক একই দিকে হয়, তো নাহিন এবং জাহিন যদি একই দিকে টানে, তখন আমরা সর্বোচ্চ পরিমাণ, মানে এটা তোমার বুঝাই লিখতে হবে ঘর নম্বরে। দেখো পরের কোশ্চেনটা দেখো, এই জায়গাতে একটা হচ্ছে f1, একটা হচ্ছে f2। বলছে এদের আনুভূমিক উপাংশ ও লম্ব উপাংশের মধ্যে কোনটা বেশি। তো তুমি এক কাজ করতে পারো, তুমি এখান থেকে প্রথমে ওই f1 এবং f2 লব্ধি বের করে নিতে পারো, তারপর তার আনুভূমিক আর লম্ব বের করতে পারো। কিন্তু তাতে সহজ হচ্ছে যে তুমি সরাসরি ওর যে দুইটা f1 এবং f2 এদের সম্মিলিত আনুভূমিক, সম্মিলিত লম্ব বের করো। তাহলে দেখো এই যে লব্ধির আনুভূমিক উপাংশটা আমি বের করতেছি। লব্ধির আনুভূমিক উপাংশে এই যে f1 cos 90 ডিগ্রি, কেন 90 ডিগ্রি হলো? কারণ দেখো আমি দেখাচ্ছি এখানে, এইটা হচ্ছে f1, এটা হচ্ছে f2। এখন আমি যখন আনুভূমিক বের করব, আনুভূমিক মানে x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর f1 কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি। f2 কত ডিগ্রি কোণ তৈরি করছে? এটা ছিল 60 ডিগ্রি, এই যে দেওয়া আছে এটা 60 ডিগ্রি। তার মানে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। থিটা 1 তাহলে 90 ডিগ্রি, থিটা 2 30 ডিগ্রি। তাহলে আমি যখন বসাই দেব cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে f1 এর এখানে ভূমিকা নাই, শুধু f2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে √3/2, সেটা দিয়ে আমি এই জায়গাতে পাচ্ছি আর x এর মান কত? 4√3। তাহলে আমরা আনুভূমিক উপাংশ, ওই লব্ধির আনুভূমিক উপাংশ পেয়ে গেলাম। এবার ওই লব্ধির আমার উলম্ব উপাংশ লাগবে। আচ্ছা, এবার y উপাংশ, y উপাংশের ক্ষেত্রে কি দেখতেছি আমরা তো থিটা 1 থিটা 2 অলরেডি কনফার্ম আছে। তো এই জায়গাতে দেখো আমার 90 ডিগ্রি থিটা 1, আর এই জায়গাতে 30 ডিগ্রি হচ্ছে আমার থিটা 2। আমি যখন মান বসাই দেব, তখন সেই হিসেবে এই যে আমার এখানে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে এখানে সরাসরি 12 চলে আসে, যেহেতু sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। f1 এর মান 12 বসাই দিছি, আর এখানে sin 30 ডিগ্রির মান হাফ, এর সাথে বসিয়ে আমরা পাচ্ছি 4, 12 আর 4 মিলে হচ্ছে 16। ঠিক আছে, ওকে, ব্যাস পাওয়া যাচ্ছে। তাহলে তুমি এখানে দেখো একটার মান 4√3, একটার মান 16, তাহলে নিঃসন্দেহে আর y বা উলম্ব উপাংশ যেটা, সেটার মান কিন্তু বেশি। পরের ম্যাথটা আমরা একটু দেখি। দেখো এখানে একটা একটু জটিল টাইপের মনে হচ্ছে, কিন্তু এটাকে যদি আমি সরল করে নিই এরকম দেখাবে। এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এটা f3। এখন এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন উপাংশ বের করতে বলবে, তখন সবসময় যেটা করবা সেটা হচ্ছে x অক্ষের সাথে কোণ ধরে নিবা। তাহলে দেখো f1 এর x অক্ষের সাথে থিটা 1 কত? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটা 2 কত হবে বলো তো? পুরোটা তো 90, তার সাথে আরো 30 যোগ হচ্ছে, তার মানে থিটা 2 সমান দাঁড়াচ্ছে 120 ডিগ্রি। আচ্ছা, এই x অক্ষের সাথে আমি যদি এই পুরো কোণটা নিই, যেটা আমার f3 এর সাথে কোণ, সেটা কত? 180 ডিগ্রি, তার সাথে 45 ডিগ্রি যোগ হচ্ছে, তার মানে থিটা 1 দাঁড়াচ্ছে 60 ডিগ্রি, থিটা 2 120 ডিগ্রি, আর এই যে 45 যোগ হলো এটা হয়ে গেল 225 ডিগ্রি। তাহলে আগের মতোই তুমি যখন এই দিক নির্ণয় করো, কি করবে? rx বের করো। তুমি প্রথমে rx বের করার সময় f1 cos theta 1, f2 cos theta 2, f3 cos theta 3, আবার ry বের করার সময় হ্যাঁ f1 sin 1 theta, f2 sin theta 2, তারপর f3 sin theta 2 3, এভাবে বের করো। তাহলে এই rx এবং ry বের হয়ে গেলে তুমি সেখান থেকে লব্ধি বের করতে পারবা সরাসরি। যে লব্ধি বের করা কিভাবে? r সমান হচ্ছে √r x² + ry², সহজভাবে লব্ধি বের হয়ে যাবে। কিন্তু প্রশ্ন করছে কোন দিকে ক্রিয়া করে।
প্রশ্নটা কি কোন দিকে ক্রিয়া করে। তাহলে দিকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখন দিকের যে সূত্রটা তুমি ব্যবহার করো, তুমি এক্ষেত্রে এই আরএক্স এর মান দেখো তো, আরএক্স এর মান নেগেটিভ, আর ওয়াই এর মান পজিটিভ। আচ্ছা এখন এই যে চারটা চতুর্ঘাত, এই যে চারটা ঘর, এই চারটা ঘরের মধ্যে কোন ঘরে কি কি মান বসে? এটা প্লাস প্লাস, এটা মাইনাস প্লাস, এটা মাইনাস মাইনাস, এটা প্লাস মাইনাস। এক্স মাইনাস কিন্তু ওয়াই প্লাস কোন ঘরে? ঠিক যেমন এখানে আমরা দেখছি এক্স মাইনাস ওয়াই প্লাস কোন ঘরে? এই ঘরটাতে। সো এখানে তুমি যদি tan ইনভার্স ওয়াই বাই এক্স এই মানটা সরাসরি বসাই দাও, tan ইনভার্স পরম মান ওয়াই বাই এক্স, তাহলে তুমি এইটার মান পাবা। কিন্তু তোমার মান বের করতে হবে কোনটা বলো তো? এক্স অক্ষের সাথে। তোমার মান বের করতে হবে থিটার এক্স অক্ষের সাথে। তোমার কি করা লাগবে? 180 থেকে ওই মানটা তুমি বিয়োগ করে দিবা, ব্যাস। তাহলে এই জায়গাতে আর ওয়াই এর মান বসাও, আর নিচে আর এক্স এর মান বসাও। 180 থেকে ওই tan ইনভার্স ওয়াই বাই এক্স এর মান বের করে দিলেই তুমি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে লব্ধি সেটা পেয়ে যাবে। ওকে, পরের মানটা দেখো। আচ্ছা এখানে নদী নৌকার ক্ষেত্রে মূল যে জিনিসটা সেটা হচ্ছে তিনটা সূত্র কাজে লাগে নদী নৌকায়। একটা হচ্ছে লব্ধি বেগ, যে বেগে নৌকাটা আসলে চলছে, মাঝি যে বেগে চালাচ্ছে না, যে বেগে চলছে সেটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা, সামুদ্রিক সূত্র সরাসরি। আরেকটা হচ্ছে মানে নৌকা পার হইতে সময় কত, নদী পার হইতে নৌকার কতটুকু সময় লাগবে, সেটা হচ্ছে টি সমান কি ডি বাই ভি সাইন আলফা। আর পার বরাবর একটা আনুভূমিক সরণ আছে, দেখো যদি কেউ এই দিক বরাবর যাওয়া শুরু করে, হ্যাঁ মনে করো হ্যাঁ এটা হচ্ছে পার বরাবর আনুভূমিক সরণ। যদি এই ক্ষেত্রে আসলে ওরকম না, মানে যদি কেউ সরাসরি ন্যূনতম সময় যাইতে চাই তাহলে সে বেঁকে যায়, তখন সরাসরি বিপরীত দিক থেকে কতটুকু দূরত্বে গেছে ওটা হচ্ছে পার বরাবর সরণ। আমরা দেখব ওই সম্পর্কিত ম্যাথ। সেটা সূত্র হচ্ছে x = u + v cos আলফা, ওইটার সাথে টি গুণ দেব, ঠিক আছে। ওকে, এখন দুইটা সেটিংস দেখাই, একটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার, একটা হচ্ছে ন্যূনতম সময় নদী পারাপার। ন্যূনতম দূরত্ব মানে কি? ন্যূনতম দূরত্ব হচ্ছে সরাসরি নদীর প্রস্থ, আর নদীর প্রস্থ বরাবর আমার নৌকা নিয়ে যাইতে গেলে আমাকে অবশ্যই 90 ডিগ্রি চেয়ে বেশি কোণে, তাহলে কত ডিগ্রি চেয়ে? 90 ডিগ্রি চেয়ে বেশি কোণে নৌকাটা চালাতে হবে। এবং সেই ক্ষেত্রে তুমি টি এর মান কি পাবা? ওই একই সূত্র, আবার এর সাথে এই সূত্র দিয়েও তুমি করতে পারো। আর যখনই তুমি দেখবা যে বলবে সরাসরি নদী পার হইতে, তখন এই ক্ষেত্রে সবসময় একটা আলফা কোণ বের করার একটাই সূত্র, আলফা সমান হচ্ছে cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, ঠিক আছে। ওকে গেল। আরেকটা হচ্ছে যে ন্যূনতম সময় মানে কি? যে আমি আল্লাহর নাম করে নদী একদম মানে নৌকা সরাসরি এই দিক বরাবর চালানো শুরু করলাম, বাট স্রোতের বেগ এই দিক থাকার কারণে নৌকাটা এই দিক বরাবর গিয়ে পৌঁছাইলো। তাহলে সেই হিসেবে তুমি এখানে আলফা কত, অর্থাৎ কত ডিগ্রি বরাবর নৌকা চালানো শুরু করছিলে? 90 ডিগ্রি বরাবর। এখানে তো আলফার মান 90 ডিগ্রি চেয়ে বেশি, এখানে আলফার মান 90 ডিগ্রি সরাসরি। সো 90 ডিগ্রি এখানে বসাই দিলে sin 90 ডিগ্রি মান 1, সেখানে সরাসরি ভি ডি বাই ভি দিয়ে তুমি এই ক্ষেত্রে ম্যাথ করতে পারবা বা সময় বের করতে পারবা। সেখানে এটাকে সর্বনিম্ন সময় বলে, কারণ সবচেয়ে কম সময় লাগে এইভাবে যাইতে। আর এই দেখো ও তো এই দিক বরাবর যাইতে চাইছিল, বাট এই দিক বরাবর চলে গেছে, তাহলে আনুভূমিক সরণ কতটুকু হয়েছে সেটা তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা, যেটা এখানে দেখাইছি। তাহলে এখানে সৃজনশীল কি আসে দেখো, এই একটা সৃজনশীল আসছে, ইঞ্জিন চালিত নৌকার অনুকূলের বেগ হচ্ছে 15 কিলোমিটার, প্রতিকূল বেগ 5 কিলোমিটার। এটা বললেই তুমি প্রথমে ইউ প্লাস এই যে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ, এখান থেকে ভি এর মান বের করে নিবা, ইউ এর মান বের করে নিবা, এটা বের করার কোনো ব্যাপার না, বের করে নিলা। এবার বলতেছে যে এই যে আমি দেখতে পাচ্ছি এ থেকে বি বিন্দুতে গেছে, এ থেকে বি বিন্দুতে গেছে মানে কি? সে নিশ্চয়ই যাত্রা শুরু করছিল এই দিক বরাবর। আচ্ছা বলো তো এই ক্ষেত্রে কোন সূত্র একটু আগে বললাম? ওই যে আলফা সমান cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এই যে আমি ইউ বাই ভি বসাই দিচ্ছি, সো বসাই দিলে দেখো এই জায়গাতে ইউ বাই ভি, এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি -1/2 হচ্ছে, তার মানে এখানে আমি 120 ডিগ্রি পাচ্ছি, 90 ডিগ্রি চেয়ে বেশি। আরেকটা বলতেছে যে মাঝি বি বিন্দুতে পৌঁছালে অপর ব্যক্তির সাথে থাকা হয়েছিল, উদ্দীপক আরো করতে হবে। মাঝি যখন পৌঁছালো, আমি আরেক জায়গায় দেখতে পাচ্ছি যে বি বিন্দু হতে 5 কিলোমিটার দূরে সি বিন্দু থেকে একই সময় অপর একজন ব্যক্তি 4 কিলোমিটার বেগে বি বিন্দু থেকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ সি থেকে সে বি এর দিকে আসছে, ঠিক আছে। এই যে সি থেকে এখানে সি বিন্দু থেকে সে বি এর দিকে আসছে, তাহলে ওই ক্ষেত্রে আমি তার সময়টা বের করবো আর মাঝির সময় বের করবো। যদি দেখি যে মাঝির সময় বেশি, তাহলে মাঝির তো মানে ওই লোক এসে কিন্তু মাঝিকে পাবে না। আর যদি মাঝির সময় বেশি হয়, ওই লোকের সময় কম হয়, তাহলে আমরা দেখতে পারবো যে ওই লোক এসে মাঝিকে দেখবে না। আর যদি এমন হয় মাঝির সময় কম, ওই লোকের সময় বেশি, তাহলে মাঝি এসে বসে থাকবে, তারপর ওই লোক আসবে। তাহলে এক্ষেত্রে আমি মাঝির টি বের করবো, এই যে ডি বাই ভি সাইন আলফা, এটা দিয়ে আমি এখানে ডি এর মানও জানি যে আমার এখানে নদীর প্রস্থ 5 কিলোমিটার, ওখানে সরাসরি বলা আছে, আর ভি এর মান আমি এখান থেকে বের করে নিছি। আলফার মান একটু আগে আমি বের করছি 120 ডিগ্রি, বসাই দিলাম, আমি পাইলাম মাঝির সময় লাগলো 0.57 আওয়ার। ওদিকে ওই ব্যক্তি দেখো ও কিন্তু স্বাভাবিকভাবে কি আসছে? সমবেগে আসছে, সমবেগের সূত্র এস সমান ভিটি। আমি টি বের করবো কি করে? টি বের করবো হচ্ছে এস কে আমি ভি দিয়ে ভাগ করবো, তাই না? তাই যে আমি এস কে ভি দিয়ে ভাগ করতেছি, এস কত? এখানে নদীর প্রস্থ কত? 5 কিলোমিটার, আর ভি এখানে কত? ভি সরাসরি দেওয়া আছে 10, তাহলে আমি এখানে সরি এখানে আমার ভি এর মান কত? ও কিন্তু আসছে হচ্ছে 4 কিলোমিটার পার বেগে, সো আমি এখানে 4 বসাই দিলাম, মানে 1.25 আওয়ার। তার মানে 0.57 আওয়ারে মাঝি ওই পাড়ে গিয়ে বসে আছে, তারপর 1.25 আওয়ার পর ওই জায়গায় তো ওই মানুষ আসবে, ঠিক আছে। ওকে, শুধু এই জিনিসটা বুঝাই লিখে দিবা। এরপর দেখো আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে যে ও যাত্রা শুরু করছে পিএস বরাবর। এই দেখো ও যাত্রা শুরু করছে পিএস বরাবর, কিন্তু ও সরাসরি নদীর অপর পারে পৌঁছাতে পারে নাই, ওর যাত্রা হয়ে গেছে এই দিক বরাবর, হ্যাঁ, অর্থাৎ ওই দিক থেকে এই যে পি এম এ গিয়ে পৌঁছাইছে, পি কিউ তে পৌঁছাতে পারে নাই। তো জিজ্ঞাসা করছে কিউ এম এর দূরত্ব কত? এই কিউ এম মানে কি? ওই যে একটু আগে বললাম আনুভূমিক দূরত্বের ম্যাথ আছে, এই আনুভূমিক দূরত্বের ম্যাথ। তাহলে তুমি এখানে কি করবা? সবভাবে সব তথ্য লিখে নিবা, দেখবা এর মধ্যে সব তথ্য আছে। দেখো এখানে ভি এর মান কত? সে ভি এর মান কিন্তু দেওয়া আছে যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাই যাচ্ছে। ওই দেখো ছবি নিচে লেখা আছে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, আমি ইউ এর মান পেয়ে গেছি। আমি দেখতে পাচ্ছি আলফার মান 100 ডিগ্রি, যে আলফার মান 100 ডিগ্রি দেওয়া আছে এখানে। আলফার মান কত ডিগ্রি দেওয়া আছে? 100 ডিগ্রি দেওয়া আছে, আলফার মান 100 ডিগ্রি বসাই দিলাম। আর ডি নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। কয় কিলোমিটার? 2 কিলোমিটার, সেটাও দেওয়া আছে এই জায়গাতে, এই যে পি কিউ 2 কিলোমিটার, ঠিক আছে। এবার বলতে কিউ এর বের করো, তাহলে আমি এখানে জাস্ট মান বসাই দিই, এক্স সমান হচ্ছে ইউ প্লাস ভি cos আলফা ইনটু টি। তখন আমার ঝামেলা করতেছে, টি তো আমার নাই, সময় তো আমার বলে দেয় নাই, কিন্তু টি এর সূত্র তো আমি জানি, ডি বাই ভি সাইন আলফা। সো আমি এই জায়গাতে টি এর বদলে লিখলাম ডি বাই ভি সাইন আলফা, সবকিছুর মান বসাই দিলাম। ইউ এর মান 3, ভি এর মান 5, আলফার মান 100 ডিগ্রি, হ্যাঁ, ডি এর মান 2, আর আবার এখানে ভি এর মান 5 সাইন 100 ডিগ্রি, সব বসায় আমি এখানে কিউ এম পেয়ে গেলাম, অর্থাৎ সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এই ঘ নম্বরে বলছে যে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময়, অর্থাৎ এখান থেকে এইটুকু যাইতে যে সময় লাগছে, আর পি থেকে স্রোতহীন অবস্থায় নৌকা চালিয়ে যদি আমি কি বিন্দুতে পৌঁছাই, তার মানে এই একটা ফ্যাসিলিটি আমার বলছে যে সবকিছু আছে, স্রোত সব আছে, পি থেকে এম তে পৌঁছাতে কতটুকু সময় লাগছে। আর স্রোত কিছু নাই, তুমি সরাসরি আল্লাহর নাম করে পি থেকে কিউ বরাবর যাবা, তাহলে সেই ক্ষেত্রে তোমার কতটুকু সময় লাগবে, সময়ের পার্থক্যটা কত, হ্যাঁ এই পার্থক্যটা দেখাও। তাহলে আমার এই জায়গাতে আমি তো সরাসরি টি সমান ডি বাই ভি সাইন আলফা দিয়ে করতে পারি, আমার সব তো জানা। তারপর ওই যে টি সমান ডি বাই ভি সাইন আলফা, আলফার মান 100 ডিগ্রি, ডি এর মান 2, ভি এর মান আমি পাইলাম 5, বসাই দাও, পাইলা হচ্ছে 0.406 আওয়ার, ঠিক আছে। এইবার তুমি যদি পি এম না পি কিউ এর দিকে যাইতে চাইতা এবং তখন কোনো স্রোত নাই, এই তাহলে চিন্তা করো পুরো বিষয়টা অ্যাকচুয়ালি ওই মানে নিউটনিয়ান বলবিদ্যার স্বাভাবিক ম্যাথের মতো না, যে এস সমান ভিটি, সেরকম। সেই হিসেবে এস সমান ভিটিতে টি এর মান যদি বের করো,
তাহলে টি সমান হচ্ছে কি এস বাই ভি, একটু আগের মতো। এস কত এই জায়গাতে 2 কিলোমিটার, হ্যাঁ এই এস সমান হচ্ছে 2 কিলোমিটার, আর ভি কত এই জায়গাতে 5, কারণ ও তো ওই বেগেই যাবে, ওখানে কোনো স্রোতের বাধা থাকবে না, তো সেই সময় মান বের হচ্ছে 0.4। তাহলে দুটো ডিফারেন্স কত 0.006 হচ্ছে। ওকে, সো এই টাইপের ম্যাথ আসবে, এর থেকে আর কঠিন ম্যাথ আসবে না। এটা কিন্তু নদীর ম্যাথ না, এটা বৃষ্টির ম্যাথ। বৃষ্টির ম্যাথটা একটু খেয়াল করো। বলতেছে করিম সে একটা বিন্দু দিয়ে, দেখো এদিক বরাবর যাচ্ছে, এই যে আমি এখানে দেখাই, হ্যাঁ করিম যাচ্ছে 5.3 কিলোমিটার পার আওয়ার বেগে, এদিকে বৃষ্টি নামছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। প্রশ্ন করছে যে বৃষ্টি থেকে রক্ষা পাইতে করিমকে কতক্ষণ ছাতা ধরতে হবে। এখন এটা একটু ঝামেলা করে করা যায়, ওই জায়গাতে যে মাইনাস, তুমি এখানে নিতে পারো যে এই দিক বরাবর আসছে তাহলে -5.3i, আর নিচ বরাবর হচ্ছে y, তাহলে -10j, এইভাবে তুমি করতে পারো, এটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর। বাট যদি বেশি ঝামেলা হয় বা উত্তরটা তুমি মিলাইতে চাও, সেক্ষেত্রে থিটার মান বের করবা। থিটা কি এই উলম্বের সাথে কতক্ষণ ছাতা ধরতে হবে, সেটা কি সবার উপর মানুষ সত্য, মানুষের বেগ বা করিমের বেগ আগে দিয়ে দিবা, বা করিমের নৌকার বেগ সেটা কত 5.3, আর বৃষ্টির বেগ কত 10। সো এই জায়গা থেকে আমি পাচ্ছি হচ্ছে 27.9। এই 27.9 উলম্বের সাথে ছাতা ধরলে করিম বৃষ্টি থেকে রক্ষা পাবে। ইজি ম্যাথ, তাই না? এতে কঠিন ম্যাথ অ্যাকচুয়ালি আসার কথা না। কঠিন ম্যাথ যদি আসে সেটা হচ্ছে এই যে পেছনের কাজ হয়ে যাবে কিনা, এই ম্যাথটা নিয়ে তোমরা কনফিউজ থাকো। এখন মূল থিওরিটা একটুখানি বোঝো, তুমি মূল থিওরিটা বোঝো। এই হচ্ছে পেছনের কাজ, এটা মনে করো 30 ডিগ্রি কোণে হেলে আছে, বুঝছো? এখন তুমি খেয়াল করো যে যদি এমন হয় যে বৃষ্টি, দেখো বৃষ্টি এমন ভাবে আসতেছে, দেখো ভালো করে খেয়াল করো, বৃষ্টি এমন ভাবে আসছে, এইটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হয় বলো তো? এটা হবে 30 ডিগ্রি, তাই না? তার মানে বৃষ্টি যদি একদম 60 ডিগ্রি কোণে পড়ে উলম্বের সাথে, ভালো করে খেয়াল করো, বৃষ্টি যদি উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে পড়ে, তাহলে সে একদম কাচের সাথে গা ঘেসে যাবে, কারণ কাচও 30 ডিগ্রি কোণে হেলানো, বৃষ্টিও পড়তেছে 30 ডিগ্রি, তার মানে কাচ ভেজা শুরু করবে। আর যদি ঘটনা এমন হয় যে আমি, হ্যাঁ 60 ডিগ্রির চেয়ে বড় কোণে, 60 ডিগ্রির চেয়ে বড় কোণে বৃষ্টিকে পড়তে দেখলাম, তখন কি হবে? এই দেখো, তাইলে তখন কিন্তু কাচকে টাচ না করে এই দিক বরাবর চলে যাবে, তাই না? তাহলে 60 ডিগ্রির চেয়ে বড় কোণ যদি হয় উলম্বের সাথে 60 ডিগ্রির চেয়ে বড় কোণে যদি বৃষ্টি পড়ে, তাহলে পেছনের কাজ ভিজবে। কিন্তু দেখো যদি এই কোণটা আরো ন্যারো হয়ে যায়, তখন কিন্তু এই দিক বরাবর চলে আসে, অর্থাৎ কাজ তখন বাধ্য ভিজতে। অর্থাৎ 60 ডিগ্রির চেয়ে বেশি কোণ হইলে কাজ ভিজবে না, যেহেতু এটা 30 ডিগ্রি করে হেলানো, আর 60 ডিগ্রির চেয়ে কম কোণ যদি হয়, হ্যাঁ যে উলম্বের সাথে, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা ভিজবে। তাহলে তুমি এই ক্ষেত্রে বের করো। এই ক্ষেত্রে প্রথমে বলছে গ্লাসে কত বেগে পড়বে, তো এটা বের করার কোনো ব্যাপার না, রুট ওভার এটা করলে হচ্ছে -18 স্কয়ার প্লাস -12 স্কয়ার, এটা দিয়ে তুমি বের করতে পারছো, এই মান বের হচ্ছে। আর এখানে থিটার মান যখন তুমি বের করবে আগের মতোই, আগে উপরে দিবা হচ্ছে মানুষ বা গাড়ি সেটার বেগ, আর নিচে দিবা বৃষ্টির বেগ। তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ বের হয়ে যাবে? বের হয়েছে 56 ডিগ্রি, এটা 60 ডিগ্রির চেয়ে কম না, যেহেতু 60 ডিগ্রির চেয়ে কম, তাহলে অবশ্যই কি হবে বলো? ভিজবে। তাহলে অবশ্যই কি হবে বলো? ভিজবে। মনে থাকবে? এটা নিয়ে অনেকে কনফিউজ থাকবে যে ভাই আমার উইন্ডশিল্ড বলছে 30 ডিগ্রি, আমি এখানে আবার উলম্বের সাথে 60 ডিগ্রি হিসাব কেন করতেছি? কারণ কি উলম্বের সাথে 60 ডিগ্রি হইলেই তো এই দিক বরাবর আমি 30 ডিগ্রি দেখছি, 60 ডিগ্রির চেয়ে বেশি হইলেই তো তখন 30 ডিগ্রির চেয়ে বেশি করে বৃষ্টিটা এদিকে পড়তেছে, তখন কাজ ভিজছে না। ঠিক আছে? ওকে, পরিমাণটা দেখো। পরিমাণ বলছে যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, বলতেছে যে এ কোন একটা বৃত্তের ব্যাস, এরকম একটা ব্যাস, আর বি হচ্ছে তার পরিধি। তুমি তো জানো ব্যাস আর পরিধি পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে যে এরা ব্যাস এবং এটা পরিধি। কি ভাবে করব? যারা পরস্পর লম্ব তাদের ডট গুণনের ফলাফল কত হয়? 0 হয়। তো ডট গুণন করে দেখো, এই যে দুটো ডট গুণন করো, হিসাব করলে 0 আসে। তার মানে উপরে যে কথাটা বলছে যে একটা ব্যাস একটা পরিধি, সেটা সত্য। তারপর দেখো আরেকটা ম্যাথ দিছে কি, যে লম্ব ভিক্ষেপ। এই লম্ব ভিক্ষেপের একটা ম্যাথ পাবাই তোমরা। যার লম্ব ভিক্ষেপ বলবে তার cos, একদম সহজ ভাবে বলছে এ লম্ব ভিক্ষেপ, তাহলে এ cos থিটা। এ লম্ব ভিক্ষেপ এ cos থিটা। এখন দেখো এ cos থিটার সূত্র কিভাবে লিখবো? আমি তো জানি এ ভেক্টর ইনটু বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন সমান কি এ বি cos থিটা। তাহলে এখন এই বি কে যদি তুমি এদিকে নিয়ে চলে আসো, তাহলে এ cos থিটা এখান থেকে যায় না, তাহলে এ cos থিটা সমান কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বি। তাহলে উপরে কি হচ্ছে ডট গুণন, তাহলে দুইটার মান বসাই দাও, ডট গুণন করো, নিচে বি এর মান বের করো, এই যে উপরের মান বের হয়ে গেল, নিচে বি এর মান বের হয়ে গেল, তুমি এখানে লম্ব ভেক্টর পেয়ে গেলা। ঠিক আছে? সরি, লম্ব ভিক্ষেপ পেয়ে গেলা। আসবেই একটা, ঠিক আছে? নিশ্চিত থাকো এটা আসবে, পারবা। আচ্ছা এবার ডাইভারজেন্স, হ্যাঁ ক্যালকুলাসে একটা ঝামেলা হয়, তোমরা এটা একটু প্র্যাকটিস করে যেও। ডাইভারজেন্স যেহেতু বলছে, ডাইভারজেন্স কি হয়? ডট গুণন, ফলে ভেক্টর কি হয়ে যায়? স্কেলার ক্ষেত্র হয়ে যায়, তাই না? আচ্ছা তো এই ক্ষেত্রে বলছে এই বিন্দুতে ডাইভারজেন্স বের করো, তাহলে আগে ডাইভারজেন্সটা বের করি আমি। দেখো এই যে আমি ডাইভারজেন্স বের করতেছি, আমি ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ওই ভেক্টরটা মানে যেই মানটা দিছে সেই মানটা আমি বসাইছি, বসানোর পর আমার এই জায়গাতে যে গুণ হচ্ছে, আমি এখানে ডিফারেন্সিয়েশন করলাম, ডিফারেন্সিয়েশন করলে dx, যেহেতু আমি এখান থেকে এক্সট্রা সরাই ফেলতেছি, তাহলে হয়ে গেল 3yz স্কয়ার, y যেহেতু এখানে y স্কয়ার আছে, তাহলে ওখান থেকে একটা পাওয়ার এদিক চলে আসবে 4, আর y শুধু 1 হয়ে যাবে, y টু দি পাওয়ার 1, তাহলে হয়ে গেল 4xy মাইনাস z, z এখানে যেহেতু এখানে z এর পাওয়ার 1 আছে, তাহলে z এখানে আমার 0 হয়ে গেল, z টু দি পাওয়ার 0, বাকি থাকলো মাইনাস x কিউব y স্কয়ার। ঠিক আছে? এইবার জাস্ট ওই x এর মান 1, y এর মান -1 আর z এর মান 1, যতগুলো জায়গা আছে মান বসাই দাও, মান পাচ্ছ -8। এটাই হচ্ছে তোমার ডাইভারজেন্সের মান। ডাইভারজেন্স পারবা, ঠিক আছে? কিন্তু যদি এভাবে ডাইভারজেন্সটাকে এভাবে একটু ডিফারেনশিয়েট করে আসতে পারে, যে এরকম বিন্দু দিয়ে বলবে তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা, যখনই বলবে তরলের উৎস হিসেবে কাজ করবে কিনা, তখনই বুঝবে ওখানে ডাইভারজেন্স করতে হবে। এবং ডাইভারজেন্সের মানটা যদি পজিটিভ আসে, যেমন ধরো এই জায়গাতে ডাইভারজেন্সের মান কি আসছে তুমি দেখো তো, নেগেটিভ। নেগেটিভ আসছে না? তো ডাইভারজেন্সের মান যদি পজিটিভ আসে তুমি বুঝবা এটা তরলের উৎস, কিন্তু যদি নেগেটিভ আসে তুমি বুঝবা এটা তরলের সিঙ্ক বা আধার। আর যদি ডাইভারজেন্সের মান 0 আসে, তাহলে বুঝবা ওখানে কোনো তরল ঢুকছেও না, তো কোনো তরল বের হচ্ছে না, অর্থাৎ উৎস বা আধার কোনটা হিসেবেই সে কাজ করে না। সবশেষ হচ্ছে কার্ল। কার্ল কিভাবে? কার্লে কি হয় বলতো, ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে যে ভেক্টরটা দিবা তার ক্রস গুণ হয়। তো এখানে তুমি কি করবে, যে উপরে ডিফারেনশিয়াল অপারেটরের এগুলো, আর নিচে হচ্ছে যে ভেক্টরটা দিছো সেই ভেক্টরগুলো বসাই দিবা, তারপর সরাসরি গুণ করে দিবা, তাহলে তোমার উত্তর বের হয়ে গেল। ঘ নম্বরে কি বলছে, যে দেখাও যে একটি স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করা যায়। ভেক্টর ক্ষেত্রে, সরি গ্রেডিয়েন্টে কি করবা, তুমি একটা স্কেলার ক্ষেত্র দিবা, ওটা একটা ভেক্টর ক্ষেত্রে পরিণত হয়ে যাবে। আবার একটা ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর করা যায়। হ্যাঁ ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হয়, তুমি একটা স্কেলার ক্ষেত্র দাও, সেটা একটা কি হয় বলো, ভেক্টর ক্ষেত্রে পরিণত হয়ে যায়, তাই না? তো দেখাই দিতে হবে যে এই যে আমার এখানে এ আছে, হ্যাঁ আমার এই জায়গাতে হচ্ছে এইটা আছে, এই দেখো একটা স্কেলার রাশি দেওয়া আছে, এটা যেটা দিয়ে আমরা একটু আগে কাজ করলাম, আর এখানে একটা ভেক্টর রাশি দেওয়া আছে। তো তুমি কি করবা, তুমি যখন ডাইভারজেন্স দেখাবা তখন তুমি ওই যে ভেক্টর রাশি, ওই ভেক্টর রাশিকে তুমি ডাইভারজেন্স করে স্কেলার ক্ষেত্র বানায় দেখাবা। আর যখন তুমি গ্রেডিয়েন্ট দেখাবা তখন তুমি কি করবা, এই যে স্কেলার রাশি আছে এটার গ্রেডিয়েন্ট করে তুমি এটা কি করবা হচ্ছে মানে ভেক্টর বানাই ফেলবা। ওকে, সো হয়তো পরীক্ষার আর 2 ঘন্টা বাকি আছে। তোমরা এই ভিডিও দেখবা কিনা আমি আদৌ জানি না, বাট আমি ভিডিওটা ছোট করার চেষ্টা করছি। তুমি এই প্রত্যেকটা টাইপ একবার করে দেখে যাও, 2টা সিকিউ অ্যাটলিস্ট কমন পাবা আশা করছি। আর মন খারাপ কইরো না, পরীক্ষা ভালো হবে, পরীক্ষার প্রশ্ন ইজি আসবে। বাকিগুলো তো দেখছো, টপিকগুলো বলে দিয়েছিলাম, ওইগুলো দেখছো, ইনশাআল্লাহ ভালো হবে পরীক্ষা। ঠিক আছে? চিন্তা নেওয়ার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ, গুড লাক।